আমাদের সমাজে এখনো এমন অনেক পুরুষ আছে যারা মনে করে নারীর একমাত্র কাজ হচ্ছে ঘর সংসার সামলানো, সন্তান জন্ম দেওয়া, স্বামী সহ শ্বশুর বাড়ির সকল মানুষের ন্যায় অন্যায় কথা মুখ বুজে সহ্য করে তাদের সেবাদাসী হয়ে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা আমি কিন্তু বারান্দা থেকে শুরু করেছি। বারান্দা থেকে অনেক দিন যাবৎ কিন্তু আমার কোনো ভিডিও হয় না। আসলে বারান্দাতে ওভাবে আর আসাই হয় না। দেখা যায় দৌড়াদৌড়ি সব কিছু মিলিয়ে বারান্দায় যে আসবো ওভাবে সময় হয় না। শুধু যা গোসল করে কাপড়টা শুকা দিতে আসি, এতটুকুই। গাছগুলো যে একটু দেখবো ওভাবে, সেটারও কিন্তু সময় হয় না। তো অনেকদিন পর আজকে বারান্দাতে এসে একটু গাছগুলোতে পানি দিয়েছি। গাছগুলোর খুব খারাপ অবস্থা। তো বারান্দা থেকে কিন্তু সরাসরি আমি কিচেনে চলে এসেছি। তো শীত কিন্তু চলে যায় এমন অবস্থা। আর শীতের সবজিগুলো কিন্তু ওভাবে আর পাওয়া যাবে না। বিশেষ করে সামনে তো রমজান। তো রমজানের সময় যেসব সবজিগুলো একটু দাম বেড়ে যায় আর রোজার ভিতরে একটু প্রয়োজন, সেগুলোই ভাবলাম যে একটু কিনে একটু ফ্রোজেন করে রাখি। খুব একটা যে বেশি ফ্রোজেন সেটা আমি করব না, কারণ আমরা তো লোক সংখ্যা খুবই কম। বেশি সবজি ফ্রোজেন করে রাখলে দেখা যায় খেতে খেতে শেষ পর্যায়ে গিয়ে ফেলে দিতে হয়। তো টাকা দিয়ে কিনে যাতে ফেলতে না হয়, যার কারণে অল্প অল্প করে আমি কিছু পরিমাণ সবজি ফ্রোজেন করে রাখবো, যেটা ওরকম ফেলে দেওয়ার আগেই আমার শেষ হয়ে যায়। এখানে আমি কিছু পেঁয়াজ কুলি নিয়েছি, 4টা টমেটো নিয়েছি। এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরাতে দিলাম। আর 1 মুঠো ধনিয়া পাতা নিয়েছি। আমি যেহেতু বারান্দাতে কিছু ধনিয়ার বীজ লাগিয়েছি, তাই খুব একটা বেশি যে ফ্রোজেন করা সেটা করব না, 1 মুঠোই করব। তো রোজার প্রথম দিকে যাতে দামটা বেড়ে গেলে তখন আর চড়া দামে আমাকে কিনতে না হয়, যার জন্যই এই ব্যবস্থাটা। ধনিয়া পাতাটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, যাতে করে ধনিয়া পাতার গায়ে কোনো পানি না থাকে। তো পানি থাকলে কিন্তু ওগুলো ফ্রোজেন করলে সেই সবজিগুলো কিন্তু ভালো থাকে না। এদিকে কিন্তু আমার এই যে পেঁয়াজকলি নিয়েছিলাম, সেটা কিন্তু আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি অফ ক্যামেরাতে। আসলে সম্পূর্ণ সব কিছু যদি ভিডিওতে ওভাবে দেখাতে যাই তাহলে দেখা যাবে সময়টা বেশি লেগে যাবে, আবার এদিকে ভিডিওটাও লম্বা হয়ে যাবে। তো টিস্যু দিয়ে মোছার পরে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজকলিগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম। কয়েকদিন পরে কিন্তু এই পেঁয়াজকলিটা আর এভাবে পাওয়া যাবে না, পাওয়া গেলেও দেখা যাবে যে শক্ত হয়ে গেছে, ওটা কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো এই পেঁয়াজকলিটা দেখা যায় অনেক সবজি ভাজিতে বা পেঁয়াজু যে বানাই রমজানের সময়, পেঁয়াজুতে এই পেঁয়াজকলিটা দিলে কিন্তু খেতে ভারী মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজুটা। তো যার কারণে আমি পেঁয়াজকলি যখন এরকম সিজন শেষ হওয়ার আগে একটু হলেও ফ্রোজেন করে রাখি। খুব বেশি ফ্রোজেন করি না, কারণ শীতের সবজিগুলো আসলে শীতের মধ্যেই মজা। তো এই যে সামনে যেহেতু রমজানের ভিতরে এইসব জিনিসগুলো দেখা যায় একটু একটু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু অনেকটা দাম বেড়ে যায়। তো আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি ওভাবে কিন্তু ওগুলো কিনতে গেলে দেখা যায় যে একটু হলেও আমাদের ব্যাগ পেতে হয়, যার কারণে একটু একটু ফ্রোজেন করে রাখা। আরেক দিক থেকে কিন্তু উপকারী হয়, এরকম ফ্রোজেন করে রাখলে দেখা যায় কাটাকাটির ঝামেলাটাও একটু হলে কম থাকে, ওই ঝামেলাটা কিন্তু আর থাকে না। তো পেঁয়াজগুলিগুলো সুন্দর করে কেটে আমি কিন্তু একটা বক্সে ভরে নিলাম। এরপর আমি ধনিয়া পাতাগুলো যে শুকাতে দিয়েছিলাম পানি ঝরে যাওয়ার পরে, শুকিয়ে যাওয়ার পরে ধনিয়া পাতাগুলো কিন্তু কেটে নিব, কেটে কিন্তু আমি বক্সে ভরে নিব। তো এভাবে করে কিন্তু সবজিগুলো কেটে আমি নিব। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি অন্যান্য যে সবজিগুলো ফ্রোজেন করব সেগুলো কেটে নিয়েছি, কারণ আমি কিন্তু চাকুতে এত ভালো পারদর্শী না, এত ভালো কাটাকাটি করতে পারি না। ওই ধনিয়া পাতা পেঁয়াজকলি এই দুটা জিনিসই একটু ভালো কাটতে পারি, কাঁচামরিচ। তো তাছাড়া অন্যান্য সবজিগুলো যে খুব একটা ভালো কাটা সেটা কিন্তু পারি না। অনেক আপুকে দেখি চাকু দিয়ে কিন্তু খুব সুন্দর করে সবজি কেটে নেয়। তো সেটা দেখে আমার খুব ইচ্ছে করে আমি যদি ওভাবে কাটতে পারতাম। আমি তো কাটতে পারি না, কি আর করা যাবে। আসলে আমরা যেটা পারি না সেটা স্বীকার করার মধ্যে কিন্তু আমি মনে করি কোনো লজ্জাবোধ নেই। অনেকেই মনে করে যে নিজের দুর্বলতাটা প্রকাশ করা মানে নিজেকে ছোট করা। আসলে এটা আমার মনে হয় ভুল ধারণা। আমার মনে হয় আমি যেটা পারি না সেটা অন্যর কাছে বলা মানে অন্যর কাছ থেকে আমি এটা জিনিসটা ভালোভাবে শিখতে পারবো, এটা একটা পজিটিভ সাইড। আমার কাছে এমনটাই মনে হয়। অনেকেই মনে করে যে আমি অন্যের কাছে ছোট হয়ে যাব, এটা আমি পারি না, এটা আমি কখনোই স্বীকার করব না। আসলে আমাদের আশেপাশে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নিজের দোষ ভুল এগুলো কিন্তু কখনোই দেখবেন স্বীকার করতে চায় না, পারি না এমন জিনিসটাও স্বীকার করতে চায় না। এরা অন্যের কাছে সব সময় দেখবেন অনেক বড় হয়ে থাকতে চায়, অনেক বড় মাপের মানুষ হয়ে থাকতে চায়। তো সেই জন্য কিন্তু স্বীকার করে না। আসলে নিজেকে বড় বানাতে গিয়ে যে নিজেকে অনেকটা ছোট বানিয়ে ফেলে, অনেকটা নিচে নেমে যায়, সেটাই কিন্তু তারা বুঝতে পারে না।
কারণ আপনি যে পারেন না বা আমি যে পারি না এটা কিন্তু অনেক সময় বোঝা যায়, টের পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমি যখন বলবো যে এটা আমি পারি না পেরেও, তখন অন্যজন যদি বুঝতে পারে যে আমি সেই জিনিসটা পারি না, সে কিন্তু মনে মনে হাসবে আমাকে নিয়ে, আবার অন্যের কাছে এটা নিয়ে বলাবলি করবে। তো তার থেকে আমার মনে হয় এটাই ভালো, আমি পারি না এটা বলে দেওয়াই ভালো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। আর এদিক দিয়ে কিন্তু আমি টমেটোগুলো কেটে নিয়ে টমেটোর ভিতরে যে বিচির অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আমি বিচি সহ কখনোই টমেটো খাই না, সবসময় বিচিটা ফেলে দেই। আর টমেটোগুলো কিন্তু আমি আড়াআড়ি করে রেখেছি, একভাবে যে রাখা সেটা রাখিনি। কারণ একভাবে রাখলে দেখা যাবে একটার সাথে আরেকটা লেগে যাবে, আর এভাবে আড়াআড়ি করে রাখলে হবে কি, টমেটোটা বরফ হয়ে যাওয়ার পরে উঠাতে আমার সুবিধা হবে। কিছু কাঁচামরিচ ধুয়ে শুকিয়ে আমি কিন্তু একটা বক্সে নিয়েছি, ওটাও কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো। আর এখানে 1 কেজি পরিমাণ গাজর কুচিয়ে নিয়েছি। অন্যান্য সবজি থেকে কিন্তু গাজরের পরিমাণটা, মটরশুঁটির পরিমাণটা বেশি নিয়েছি। কারণ হচ্ছে এই 2টা সবজি আমার বাসায় একটু বেশি চলে। অন্যান্য সবজিগুলো খুব একটা বেশি যে খেতে চায় না। ক্যাপসিকামটা বিশেষ করে আমিও পছন্দ করি না, আমার মেয়েও পছন্দ করে না। যার কারণে ক্যাপসিকামটা দেখা যায় আমার বাসায় আনাই হয় না। তো সবজিগুলো এক এক করে কিন্তু আমি বক্সে ভরে নিচ্ছিলাম। তো ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম যে এখনও আমাদের সমাজে এখনও এমন অনেক পুরুষ আছে যারা মনে করে নারীর একমাত্র কাজ হচ্ছে ঘর সংসার সামলানো, সন্তান জন্ম দেওয়া আর শ্বশুরবাড়ির লোকজনের সব কথা মেনে চলা, তাদের সেবাদাসী হয়ে থাকা। রুবামাকে স্কুলে নিয়ে যাওয়ার পরে তো আমরা স্কুলের বাইরে কয়েকজন গার্ডিয়ান বসে থাকি, যাদের বাসা বিশেষ দূরে, তারা তো বসে থাকি। তো তাদের মধ্যে এক ভাবি 3 পিসের বিজনেস করে। উনি আরেক ভাবির সাথে বলতেছিলেন যে ওনার হাজব্যান্ড কোনোভাবেই ওনাকে বিজনেস করতে দেবেন না, বাইরে বের হতে দেবেন না। ওনাকে নাকি ওনার হাজব্যান্ড বলে, ঘর সংসার সামলাও, সন্তান মানুষ করো, এটাই হচ্ছে তোমার কাজ। তো আরেকভাবে ওনাকে জিজ্ঞেস করছিল, কেন আপনার হাজব্যান্ড এমন করে? অনেক হাজব্যান্ডই তো এখন তাদের ওয়াইফকে বিজনেস করার জন্য সহযোগিতা করছে এবং কি করতেছে। তো উনি তখন বলল যে আমার হাজব্যান্ডের মন মাইন্ডটা এমন যে আমি বিজনেস করব, তখন আমি টাকা ইনকাম করব, তখন আমি নাকি তাদের কথা শুনবো না, তাদের কথার বাইরে গিয়ে কাজ করব। তো এর জন্য ওনার হাজব্যান্ড নাকি ওনাকে বিজনেস করতে দিতে চায় না। তো ভাবিটা অনেক কান্নাকাটি করলো। এটা নিয়ে নাকি ওনার সংসারে অনেক অশান্তি। উনি এক পর্যায়ে গিয়ে আমাদের কাছে বলতেছিল যে আমার যদি এই সন্তান দুটো না হতো তাহলে আমি কবেই ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে যেতাম। শুধু সন্তান দুটোর মায়ে আটকে গেছি, আসলে এমন মানুষের সাথে সংসার করা যায় না। তো যাই হোক, ওখানে কিন্তু আমি মটরশুঁটিগুলো বক্সে নিয়ে নিয়েছি। আর মটরশুঁটিগুলো যে দেখছেন খোসা এড়ানো, এটা কিন্তু আমি রুবামার স্কুলে বসে যে থাকতে হয় 3 ঘন্টা, ওখানে বসে বসে কিন্তু কিনে ছুলে নিয়ে এসেছি। এটা দেখে কিন্তু অনেক ভাবিরা হাসাহাসি করেছে, প্লাস বলেছে, ভাবি আপনার অনেক বুদ্ধি আছে, এখানে 3 ঘন্টা বসে বসে বোরিং হওয়ার না থেকে একটা কাজ করে নিয়ে গেলেন, অনেক আগালো। তো এখানে কিন্তু এই যে একটা বেগুন আমি এভাবে অনেক সুন্দর করে মুছে শুকিয়ে তারপরে কিন্তু টিস্যু দিয়ে মুড়িয়ে রাখলাম। এভাবে করে আস্ত বেগুন যদি টিস্যু দিয়ে মুড়িয়ে বা কাগজ বা কাপড় দিয়ে পেঁচিয়ে নরমাল ফ্রিজে 15 থেকে 20 দিন কিন্তু ভালো থাকবে। এই বেগুনটা কিন্তু ছিদ্র হওয়া যাবে না, বা যে অনেক সময় দেখা যায় না অনেক চাপ খাওয়া বেগুন থাকে, ওটাও কিন্তু নেওয়া যাবে না, একদম ফ্রেশ বেগুনটা নিতে হবে। তাহলে দেখবেন 15 থেকে 20 দিন এভাবে আস্ত বেগুনটা ভালো থাকবে নরমাল ফ্রিজে। রমজানের সময় আমাদের যে 2টা জিনিস সবচেয়ে মহামূল্যবান, সেটা হচ্ছে এই একটা বেগুন, আরেকটা হচ্ছে খেজুর। এই 2টা জিনিসের দাম এত পরিমাণে বাড়ে, যেটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের বাইরে থাকে। তো আগে থেকে যদি এরকম বেগুন কিনে একটু ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু সেইটার মধ্যে আর পড়তে হয় না। তো ওটা তো গেল একভাবে বেগুন রাখা, এখানে কিন্তু আরেকভাবে আমি বেগুন রাখবো। তো বেগুনটাকে কেটে লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে বেগুনটাকে উঠিয়ে আমি পানিটা ঝরিয়ে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপরে কিন্তু একটা বক্সে করে এভাবে রেখে দেব। তো বেগুনগুলোর পিসগুলো কিন্তু আমি আড়াআড়ি করে রেখে দেব। যদি গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু একটার সাথে আরেকটা বরফ হয়ে লেগে যাবে, তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। এভাবে আড়াআড়ি করে রাখলে দেখা যাবে যে উঠাতে আর অসুবিধা হয় না। আর এই বেগুনটা যখন ফ্রিজ থেকে বের করব, বেসনের বেটারটা গোলার পরে যখন কড়াইয়ের তেলটা একদম টকবক করবে, ফুটতে মানে বেগুনি ভাজার জন্য একদম রেডি, তখন কিন্তু এই বেগুনটা বের করে যে কয়েক পিস লাগবে বেটারের ভিতরে চুবিয়ে আমি কিন্তু বেগুনিটা ভেজে নিব। এভাবে করলে বেগুনটা কিন্তু আর কালো হবে না। আর যদি আগে থেকে বেগুনের পিসটা বের করে রাখা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বেগুনটা কালো হয়ে যাবে। আর এখানে কিন্তু অল্প কিছু পরিমাণ আমি বাঁধাকপি নিয়েছি, সেটাও কিন্তু বক্সে ভরে নিয়েছি। এখানে কিন্তু ব্রকলি নিয়েছি। আমি কোনো সবজিই কিন্তু ভাপ দিয়ে রাখলাম না, সরাসরি কিন্তু কেটে
কাঁচা সবজিগুলো ফ্রোজেন করব। তো আমার যখন এই সবজিগুলো ব্যবহার করব তার আগে চুলাতে গরম পানি দিয়ে চুলার যখন গরম পানিটা বুদবুদ উঠবে তখন যতটুকু পরিমাণ সবজি লাগবে ব্রকলি, তারপরে মটরশুঁটি, গাজর, বাঁধাকপি এগুলো এনে বরফ সহ ছেড়ে দিব। এতে করে দেখা যায় সবজিটার কালার ঠিক থাকে, স্বাদটাও ঠিক থাকে। তো আমি সবসময় এভাবেই ফ্রোজেন করে থাকি, তাতে করে দেখা যায় সবজির কালার, টেস্ট সবই কিন্তু ঠিক থাকে। আমি কিন্তু বক্সগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু রুবামা আমার সাথে বক্সগুলো লাগাচ্ছিল। আমি কিন্তু ভিডিওতে বলেছি যে এখনও অনেক পুরুষ আছে মনে করে তাদের সেবাদাসী হয়ে থাকতে হবে, তাদের কথা মানতে হবে। তাই বলে কিন্তু আমি আবার এটা বলিনি যে উচ্ছৃঙ্খল হতে হবে, শ্বশুরবাড়ির কারো কথা শোনা যাবে না, কাউকে মান্য করা যাবে না, এটা কিন্তু বলবো না বা এটা কিন্তু বলিওনি। অন্যায় কোনো কিছু হলে সেটা কিন্তু অন্যরকম। আর যদি আমরা অন্যায় করি বউরা, দেখা যাবে শ্বশুর শাশুড়ির কথা মানছি না, হাজবেন্ডের কথা মানছি না, সেটা কিন্তু অন্যরকম। তো এটা কিন্তু আবার করা যাবে না। একদিকে যেমন এমন পুরুষ আছে যারা বউদেরকে এরকম করে, আবার অন্যদিকে কিন্তু এমন অনেক বউ আছে যারা শ্বশুর শাশুড়িকে মান্য করতে চায় না, হাজবেন্ডের কথা মান্য করতে চায় না, তারা তাদের মতো চলতে চায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে কিন্তু সব বক্সের সবজিগুলো আমি এক এক করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজে রাখতে রাখতে আজকে কিন্তু ভিডিওটা শেষ করব, এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।